রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম খেয়াঘাট। লিখেছেন হর্ষ দত্ত। এখান থেকে খেয়াঘাটটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভটভটি লাগানো দিশি নৌকা, বাঁশের ছোট সেতু, লোকজনের ভিড়। নৌকায় ওঠানামার জন্যে ছোটোখাটো হুড়োহুড়ি। ওপারে শ্রীরামপুর, গঙ্গার এদিক আর ওদিক। মাঝখান দিয়ে বহমান জল অনন্তকাল ধরে বয়ে চলেছে। ইন্দ্রজিৎ পাড়ের কিনারে বসে একটা খড়ি ভাঙা জলে ছুঁড়ে দিল। খুব জোরে নয়, একটু অলস হাতে। ইন্দ্রজিতের দুপাশে এলেবেলে পড়ে আছে দুটো ক্র্যাচ, ওর ভাঙাচোরা জীবনের চলমান সাথী। এই গাঢ় জলের সঙ্গে একদিন মিশে গিয়েছিল দিব্যেন্দুর বাবার রক্ত, লাল তাজা উষ্ণ রক্ত। ঘাটের ডান দিকে ওই যে একটা ভাঙা নৌকা, অর্ধেক জমির ওপরে আর অর্ধেক জলের শরীরে পড়ে আছে, ঠিক ওইখানটা, ওই ঢালু জায়গাটায় দিব্যেন্দুর বাবাকে ওরা খুন করেছিল। ওরা মানে 5 জন: ইন্দ্রজিৎ, শঙ্কর, মনতোষ, অতনু আর রঘু। মুক্তির দশকে কোনো শ্রেণীশত্রুকেই কোথাও বাঁচতে দেওয়া হয়নি। স্কুল মাস্টার, দোকানি, বর্ধিষ্ণু চাষি, অধ্যাপক, পুলিশকর্মী, ছাপোষা গৃহস্থ, ছাত্র, মধ্যবিত্ত ব্যবসায়ী, কাউকে ওরা ছাড়েনি। সন্দেহের ধোঁয়া একটু একটু করে যেখানেই গাঢ় হয়ে উঠেছে, সেখানেই অনিবার্য হয়ে উঠেছিল রক্তপাত। যুক্তি দিয়ে বিচার করে দেখার কিংবা সত্যাসত্য নির্ণয়ের কোনো সময় ছিল না তখন। খতমের তালিকাটা কারা করত ইন্দ্রজিৎ কখনো জানতে পারেনি। তবে সেই তালিকায় একবার নাম উঠে গেলে আর কোনো বোধ কাজ করতো না। কাউন্টডাউন শুরু হয়ে যেত। তারপর সেই চরম মুহূর্তের জন্য নির্বিকার নিরাবেগ অপেক্ষা। দিব্যেন্দুর বাবা মহাদেব সাহাকে চিহ্নিত করা হয়েছিল ইনফর্মার হিসাবে। ভদ্রলোক ব্যারাকপুর আউটপোস্টে পুলিশের ছোট্ট ক্যান্টিনে চা, চিনি, দুধ, ঘুগনি এইসব মাল সাপ্লাই দিতেন। ভারী শরীর, চোখে মোটা ফ্রেমের চশমা, সাইকেলে করে যাতায়াত করতেন। নাকের চারপাশে ঘাম চিকচিক করত। দিব্যেন্দুর বন্ধু হিসাবে ইন্দ্রজিৎ মনতোষদের চিনতেন। ইছাপুরের রঘু একদিন সন্ধেবেলায় এসে হঠাৎ বলল, তোদের লোকালিটিতে একশালা গেরস্ত পুলিশের টিকটিকির কাজ করছে। আমার হাতে ডেফিনিট খবর আছে, তোরা কিন্তু খুব সাবধানে থাকবি। লোকটাকে চিনিস? শঙ্কর দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করেছিল। তার নাম জানিস? মনতোষের দুচোখ দিয়ে ঝরে পড়েছিল আহত স্বপ্নের আগুন। আমাদের লোকালিটিতে থাকে বলছিস? ইন্দ্রজিৎ বিস্ময় গোপন করতে পারেনি সেদিন। তার মানে ঘাড়ের ওপর বিপদ নিঃশ্বাস ফেলছে। অতনু হিস হিস করে বলেছিল। ক্রূর হেসে রঘু জিজ্ঞাসা করেছিল, তোদের এখানে দিব্যেন্দু বলে একটা ছেলে আছে না, চিনিস? হ্যাঁ, আমাদের বন্ধু, ইন্দ্রজিৎ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল। অজানা আশঙ্কায় কেঁপে গিয়েছিল ওর বুক, ওর পা, হাত, মাথা, সমস্ত শরীর। নিঃশ্বাস বন্ধ করে ইন্দ্রজিৎ অপলকে তাকিয়েছিল শঙ্করের দিকে। বন্ধু? প্রচণ্ড অবজ্ঞায় রিভারসাইড রোডের মসৃণ পিচ রাস্তায় একদলা থুতু ফেলেছিল রঘু। অতনু বলেছিল, আমরা ওকে চিনি, ছোটবেলা থেকেই একসঙ্গেই আমরা। ঠিক আছে ঠিক আছে। রঘু মুখ বিকৃত করে বলেছিল, ওর বাবা কি করে তোরা নিশ্চয়ই জানিস। ব্যারাকপুর আউটপোস্টে পুলিশের সঙ্গে লোকটার মাখামাখি অনেক দিন থেকেই আমাদের নজরে এসেছে। এতদিন পাত্তা দিইনি, কিন্তু এখন সেন্ট্রাল কমিটির কাছে নিশ্চিত খবর আছে লোকটা টিকটিকি। আমাদের এই আন্দোলন, এই যুগান্তকারী রিভলিউশন ভেস্তে দেবার পক্ষে লোকটা যথেষ্ট। ওকে শ্রেণীশত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। শ্রেণীশত্রু? মহাদেব বাবু?
মনতোষার ইন্দ্রজিৎ প্রায় সমস্যারে আর্তনাদ করে উঠেছিল। কেন, তোরা অবাক হয়ে গেলি নাকি? রঘু খিচিয়ে উঠেছিল। এইসব ডেঞ্জারাস এলিমেন্ট সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। লোকটাকে আমি আজ একবার নিজের চোখে দেখে যেতে চাই। মহাদেববাবু খুব ভালো মানুষ, নির্বিরোধী, কারো সাথে পাচে থাকেন না। ইন্দ্রজিৎ আর্তনাদ করে বলেছিল, ভীষণ খাটিয়ে লোক। আগে ওষুধের ফ্যাক্টরিতে কাজ করতেন। বছর চারেক আগে কারখানা বন্ধ হয়ে গেছে। এখন নানা অফিসে, নার্সিংহোমে ক্যান্টিন গুড সাপ্লাই করে সংসার চালাচ্ছেন। বিশ্বাস কর। আপদ তাড়াবার মতো বাতাসে বাহাতটাকে দুবার ছুঁড়ে দিয়ে রঘু বলেছিল, আস্তে আস্তে, এসব শোনার বা জানার কোনো দরকার নেই। লোকটা অলরেডি ডিটেক্টেড। ইন্দ্র, তুই কি ভাবছিস তোর সার্টিফিকেটে মহাদেবের বাচ্চা পার পেয়ে যাবে? ওকে সরিয়ে দেওয়া হবেই। দ্যাট ডে উইল মাস্ট কাম, বাট দ্য ডে হ্যাজ নট ইয়েট বিন ফিক্সড। পৃথিবীর বুক থেকে এক নিদারুণ শৈত্যপ্রবাহ পা বেয়ে মাথায় উঠে এসেছিল। সেই মুহূর্তে ইন্দ্রজিৎ চোখের সামনে আর কিচ্ছু দেখতে পাচ্ছিল না। কেবল দিব্যেন্দুর মুখ আর ওর বাবার মুখ পাশাপাশি ভেসে উঠেছিল অনবরত। অতনু চোখ নামিয়ে বসেছিল, মনত সুদাস। কেবল শঙ্করের কোনো ভাবান্তর ছিল না, বরং ওর দু চোখে হিংসার আগুন দপদপ করে জ্বলছিল। স্পষ্ট দেখেছে ইন্দ্রজিৎ। অসহায়ের মতো রঘুর দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করেছিল, পারেনি। সিগারেটের নিবন্ধ টুকরোটা টুস্কি মেরে রাষ্ট্রগুরু কলেজের ক্যাম্পাসে ফেলে দিয়ে রঘু ফিকে এসে বলেছিল, বাবা তো দিব্যেন্দুর, তুই এত কাঁদছিস কেন? মহাদেববাবু কি তোর কাকাজাটা হয় নাকি? এমন অসহনীয় আক্রমণের জন্য ইন্দ্রজিৎ এতটুকুও প্রস্তুত ছিল না। রঘুর কথার চাবুক ওকে নুইয়ে দিয়েছিল। এবার আমাদের কি করতে হবে? শঙ্কর নিস্পৃহ নিষ্কম্প গলায় জিজ্ঞাসা করেছিল। কদিন পরেই জানতে পারবি। কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো আমাদের ওপরেই কাজের ভারটা ছেড়ে দেবে। তোরা পারবি তো? আগে থেকে বল। শেষকালে যদি কেঁচে যায় তাহলে আমরাও আর বেঁচে থাকবো না। রঘু অদ্ভুত ঠান্ডা গলায় বলেছিল। ইঙ্গিতটা একেবারেই স্পষ্ট, জলের মতো স্বচ্ছ। পৃথিবীর বুকে মহাদেববাবুর হেঁটে চলে বেড়ানোর মেয়াদ এবার শেষ। অদৃশ্য সেন্ট্রাল কমিটি তাদের চেয়েও অদৃশ্যতর এক পরোয়ানা জারি করে দিয়েছে। কে বেঁচে থাকবে, কে থাকবে না, তার তালিকা কত বড় হবে সেদিন এই রহস্যের উত্তর পায়নি ইন্দ্রজিৎ। ওরা চারজন রঘুকে বাধা দিলে মহাদেববাবু হয়তো বেঁচে যেতেন। চারজনের বাধার জোর কি কম? অথচ সেদিন অতনু আর মনতোষ নিস্পৃহ হয়ে গিয়েছিল, ইন্দ্রজিৎ অসহায়। এর পাশে শঙ্করের হিংস্র প্রবৃত্তি এবং রঘুর রক্তাক্ত বিপ্লবের জন্য জঘন্য পিপাসা মাত্রা ছাড়িয়ে গেছে। মহাদেববাবুকে ইন্দ্রজিৎ বাঁচাতে পারেনি। একসময় তো রঘুর চেয়েও শঙ্কর প্রবল হয়ে উঠেছিল, যেন আগামীকালই মহাদেববাবুর লাশ ফেলে দেওয়া উচিত। হায়, সেই শঙ্কর এখন ফিলাডেলফিয়ায় নাকি টেনেসিতে সফটওয়্যারের ব্যবসা করে কোটিপতি। রঘু অবশ্য খড়দহের একটা এনকাউন্টারে মারা গেছে। অতনু দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক, মনতোষ রাইটার্সের আপার ডিভিশন ক্লার্ক, আর ইন্দ্রজিৎ নিজে। সবাই কোথাও না কোথাও পৌঁছতে পেরেছে, কিন্তু ইন্দ্রজিৎকে মুক্তির দশক খোঁড়া করে দিয়েছে, একেবারে আক্ষরিক অর্থেই। এই অঞ্চলে তার পরিচয় ওই শারীরিক বিপর্যয়ের চিহ্নসূত্র। খোঁড়া ইন্দ্রজিৎ। অঙ্ক সায়েন্সের কটা সাবজেক্ট আর গানের টিউশন করে ওর স্তিমিত স্বপ্নহীন জীবন কেটে যাচ্ছে। জলের চিরবহমানতার স্পর্শ পেতে এই নদীর কাছে এসে ইন্দ্রজিৎ প্রায়ই বসে থাকে। এখানে এলেই অবশ্য চোখ চলে যায় ওই নাবাল জমিটার দিকে। দিব্যেন্দুর বাবার রক্ত
যেখান দিয়ে গড়িয়ে নেমেছিল জলে। রঘু সেদিন অনেক রাত করে ইছাপুর ফিরে গিয়েছিল, সম্ভবত লাস্ট ট্রেনে। যাওয়ার আগে পর্যন্ত শুধু মহাদেব সাহা নয়, আরও অনেক কাজের কথা নিয়ে আলোচনা করেছিল। ক্যান্টনমেন্ট এলাকায় সেই সময় রাতে পেট্রোল ট্রাফিক বাদ দিয়ে আর কোনো ঝামেলায় সামনাসামনি হতে হয়নি। রাস্তা বা কোনো গাছতলায় দাঁড়িয়ে কিংবা বসে রাষ্ট্রগুরু কলেজের ক্যাম্পাসের মাঠে দিব্যি আলোচনা চালিয়ে যাওয়া যেত। কোনো চোখ, কোনো লোক কখনো ওদের অনুসরণ করেনি। ঘনবসতির লোকালয়ে নকশাল সম্পর্কে একটা ত্রাস সৃষ্টি হয়ে গেছিল। ফলে নিজেকে বাঁচানোর জন্যে, সমস্ত উত্তাপ থেকে দূরে থাকার জন্যে পারতপক্ষে কেউ ওই 4টে বর্ণ উচ্চারণ করতো না। তাই ওদের নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। খুব নিঃশঙ্ক না হলেও ইন্দ্রজিৎরা তলায় তলায় বিপ্লবকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবু কেন যে মহাদেববাবুকে ইনফর্মার বলে সন্দেহ করা হয়েছিল কে জানে। কোন এলাকার নকশালদের খবর উনি জানতেন, কাদের সম্পর্কে পুলিশকে জানাতেন। ধোঁয়া, ধোঁয়া, এখনও ইন্দ্রজিতের কাছে সব ধোঁয়া। সেদিন এইসব ঘন ধূম্রজাল সরিয়ে আলোর দিকে যাত্রা করার কোনো অবকাশ হয়তো ছিল না। কিন্তু প্রতিরোধ করার মতো শক্তি, মেরুদণ্ডও কি নষ্ট হয়ে গেছিল? এবার ইন্দ্রজিৎ অদূরে ছোট্ট একটা ঢিল ছুঁড়ল। খুব সামান্য হলেও টুপ করে একটা শব্দ ভেসে গেল অবাধ, দুরন্ত বাতাসের ডানায় ভর দিয়ে। দিব্যেন্দু এখন কোথায় আছে কে জানে। মহাদেব সাহাকে সরিয়ে দেবার পর ওর পরিবারের লোকজন যত না দারিদ্র্যকে ভয় পেয়েছে, তার চেয়েও বেশি ভয় পেয়েছিল পরিপার্শ্বকে। ওরা সবাই যেন মৃত্যুর আতঙ্কে ভুগছিল। 77-এ জামতারা থেকে ফিরে আসার পর ইন্দ্রজিৎ আর দিব্যেন্দুকে বা ওদের বাড়ির কাউকে এ তল্লাটে দেখতে পায়নি। ওরা যে বাড়িটার নিচের তলায় ভাড়া থাকতো, সেখানে তখন অন্য লোক, অন্য পরিবার। কে যেন সেই সময় বলেছিল দিব্যেন্দুরা অসমের দিকে চলে গেছে। ওখানে ওদের কিছু আত্মীয় স্বজন বিড়ি পাতার ব্যবসা করে। দিব্যেন্দু তাদের সঙ্গেই ওর ভাগ্য জড়িয়ে নিয়েছে। যেখানকার মাটি ওর বাবার রক্ত শুষে নিয়েছে, সেখানে আর হয়তো কখনো ফিরে আসবে না, পা রাখবে না সেই মাটির বুকে। দিব্যেন্দুর পিঠোপিঠি ওর একটা বোন ছিল, মৌটুসী, দারুণ মুখশ্রী। কতদিন ইন্দ্রজিৎ ভেবেছে মৌটুসীকে বিয়ে করবে। ভোর রাতে মৌটুসীকে স্বপ্ন দেখেছে, ভালো কোনো স্বপ্ন, কখনো কখনো খারাপও, নিবিড় দেহ মিলনের স্বপ্ন। দিব্যেন্দু, মৌটুসী কিংবা ওদের ছোট ভাই স্বর্ণেন্দুর সঙ্গে কখনো যদি দেখা হয় এই বিরাট গ্রহের কোনো প্রান্তে, কোনো কোণে, সেদিন ইন্দ্রজিৎ ওদের কাছে ক্ষমা চাইবে। ওরা নিশ্চয়ই সবিস্ময়ে তাকিয়ে অব্যক্ত ভাষায় জানতে চাইবে, কেন ক্ষমা, কোন অপরাধের জন্য? ইন্দ্রজিৎ সেদিন বলতে একটুও দ্বিধা করবে না, কিন্তু ওরা কি বিশ্বাস করবে? কালের নিষ্ঠুর আবরণ সরিয়ে আর কি দেখতে চাইবে বিগত সেই মরণোল্লাস? কি ওকে ক্ষমা করবে? ইন্দ্রজিৎ কেঁপে উঠল। দিব্যেন্দু বা মৌটুসী হয়তো ক্ষমা করে দেবে। জীবনের এতটা পর্ব হেঁটে এসে ওরা আর বিবর্ণ ধূসর যন্ত্রণাময় অতীতে ফিরে যেতে চাইবে না। বারংবার ভাববে কি হবে ফিরে গিয়ে। ইন্দ্রজিতের আবার মনে হলো ওরা হয়তোবা, কিন্তু স্বর্ণেন্দু ওকে কখনো ক্ষমা করবে না। কেননা ইন্দ্রজিতের কথার মোহে পা দিয়ে নিজের বাবাকে নিজেরই অজান্তে মৃত্যুর গহ্বরে ঠেলে দিয়েছিল স্বর্ণেন্দু। অভিনেতা ইন্দ্রজিৎ, প্রতারক ইন্দ্রজিৎ, স্বপ্নবিলাসী ইন্দ্রজিৎকে স্বর্ণেন্দু সারা জীবন মনে রাখবে। অথচ নিজের এই ভূমিকাগুলো নিয়ে ইন্দ্রজিৎ কত গভীর যন্ত্রণায় ভুগেছে, স্বর্ণেন্দুকে তা যদি দেখাতে পারত। মহাদেব সাহাকে নিয়ে প্রথম বৈঠকের পর
7 দিনও কাটেনি, আবার রঘু এসেছিল। এবারে রঘুর মুখে কোনো উদ্বেগ, কোনো উৎকণ্ঠা, সংশয় কিছুই ছিল না, যেন একটা নিশ্চিন্ত ভাব। ওরা কেউই বুঝতে পারেনি। ব্যারাকপুর গান্ধীঘাটের দিকে একটা নির্জনতম জায়গায় ওদের জড়ো করে রঘু কি ভয়ঙ্কর অথচ সহজ সুরে বলেছিল, আগামী শনিবার আমরা মহাদেব সাহাকে সরিয়ে দেব। রঘু নিজের গলার কাছে চপার চালানোর ভঙ্গি করেছিল। তার মানে নিজের অবস্থানের কেন্দ্রবিন্দুটাকে ভুলে গিয়ে চাপা চিৎকার করে উঠেছিল ইন্দ্রজিৎ। তুই কি এখনো ডিলেমায় ভুগছিস, নাকি ন্যাকা সাজার চেষ্টা করছিস? কোনটা? শালা, তুমি জানো না মহাদেবের ব্যাপারে রেড সিগন্যাল হয়ে গেছে? আগামী শনিবার, তার মানে হাতে আর 6 দিন সময় আছে। শ্রেণীশত্রু মহাদেবকে খতম করার অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন নাম্বার 10। লোকটা শখ করে নাকি নাম্বার 10 সিগারেট খায়। কবে? ইন্দ্রজিৎ আবার আর্তনাদ করে উঠেছিল। শঙ্কর স্থির চোখে অসম্ভব ঠান্ডা গলায় বলেছিল, শুনিসনি? শনিবার, স্যাটারডে। রঘু, কটার সময়? লোকটা যখন বাড়ি ফিরবে, রাত 10টা নাগাদ। অতনু, ওই সময় তো মহাদেবের বাচ্চা বাড়ি ফেরে। ভেতরের আতঙ্ক কম্পন লুকিয়ে রেখে অতনু কোনো রকমে বলেছিল, হবে হয়তো, আমি ঠিক জানি না। কেন জানিস না? অবরুদ্ধ ক্রোহে জ্ঞানশূন্য হয়ে রঘু বলেছিল, সব ঠিকঠাক জেনে নিবি। 10টা থেকে 10:30টার মধ্যেই কাজটা শেষ করতে হবে। আমরা যদি কোনো কারণে সাকসেসফুল না হই, তাহলে পুলিশ আমাদের ছাড়বে না। একটা পাক্কা ইনফরমারের বদলে আমাদের মরতে হবে। তোরা তাতে রাজি? বল বল, চুপ করে আছিস কেন? শঙ্কর বাদে ওদের 3 জনের চোখের পাতা নেমে এসেছিল। ভয়ে, বেদনায়, অভাবিত আকস্মিকতায়, অভিঘাতে। সহসা রঘু ইন্দ্রজিতের কবজির কাছটায় খামচে ধরে বলেছিল, মার্ডার স্পটটা তোকে ঠিক করতে হবে। বিটি রোডের ধারে হবে না, তোদের এলাকাটা মোস্ট কনজেস্টেড। জায়গা খোঁজ, জায়গা খোঁজ। ওই সময়টায় কেউ যেন আমাদের দেখতে না পায়। কাজটা হাসিল করে তোরা যে যার বাড়ি চলে যাবি, একদম ন্যাচারাল মুডে। আমি ইচ্ছাপুরে। সেন্ট্রালস কমিটি আমাদের সঙ্গে আরও লোক দিতে চেয়েছিল। ওদের বলে দিয়েছি, উই আর এনাফ। তোদের 4 জনের হাতে খড়ি আমি একাই দিতে পারবো। ওর ভয়ার্ত বিহবল আচরণের সুযোগ নিয়ে রঘু ইন্দ্রজিৎকে সবথেকে কঠিন কাজটা দিয়েছিল। দুরাত্রি ও ঘুমোতে পারেনি। 3য় দিন টিটাগড় পেপার মিলের সীমানা পাঁচিল থেকে প্রায় মনিরামপুর ইন্দ্রজিৎ চষে ফেলেছিল। কোনোখানেও কোনো নির্জন জায়গা খুঁজে পায়নি। সর্বত্রই মনে হয়েছে বিপুল বিস্তারী জনগণের ঘনবসতি। তাদের একজোড়া জাগ্রত চোখ সিনে ক্যামেরার মতো মুভ করছে। এই কয়েক মাইল ব্যাপী জায়গার যেখানেই মহাদেববাবুর লাশ পড়ুক না কেন, ওরা নিস্তার পাবে না, ধরা পড়ে যাবে। জনগণের কাছে অজানা থাকবে না কিছুই। মরিয়া হয়ে ইন্দ্রজিৎ স্পট খুঁজেছে, প্রায় পাগলের মতন। ধূর্ত জন্তুর মতো লক্ষ্য করেছে রাতের দিকে কোনো পথ দিয়ে সাইকেল চালিয়ে মহাদেববাবু বাড়ি ফেরেন। প্রতিদিন একই পথ দিয়ে ভদ্রলোক ফেরেন না, রাস্তা বদল করেন। দ্বিতীয় মুশকিল এখানেও। 3 দিনের মধ্যেই ইন্দ্রজিৎ অসুস্থ হয়ে পড়েছিল। ব্যাপারটা ওর মার শেষদির চোখে এড়ায়নি। ওরা জিজ্ঞাসা করেছিল, ইন্দ্রজিৎ উত্তর দেয়নি। বিরক্তি ছড়িয়ে বলেছে, কিচ্ছু হয়নি, আমাকে নিয়ে হঠাৎ পড়লে কেন? সেই কদিনে মায়ের দৃষ্টি বদলে গেছিল। ইন্দ্রজিতের স্পষ্ট মনে আছে, ওর দিকে তাকিয়ে মা কিছু একটা খুঁজত। ওর কখনো অস্থির, কখনো চিন্তামগ্ন, কখনো উৎকেন্দ্রিক আচরণ মায়ের চোখে অস্বাভাবিক মনে হয়েছিল প্রথম থেকেই। যদিও জোর করে মা ওকে কিছু বলতে পারেনি। মায়ের চোখ কি কখনো ভুল দেখে? রাত 9টার পর এসব অঞ্চলে তখন শ্মশানের নীরবতা নেমে আসত।
খুব দরকার না পড়লে গেরস্তেরা বাড়ির বাইরে বেরোতে চাইতো না। ডেলি প্যাসেঞ্জারদের মধ্যে কেউ কেউ রাতের দিকে বাড়ি ফিরত, তাও 2-3 জন দল বেঁধে। মুক্তির দশক মানুষকে সুদিনের স্বপ্ন দেখার বদলে আতঙ্কের আবর্তে ফেলে দিয়েছিল। মহাদেববাবুর মতো কিছু কিছু মানুষ অবশ্য রাত 10টার পরেও এখানে ওখানে যেতেন আসতেন। জীবনযাপনের ভয়ঙ্কর তাগিদে এরা কেমন যেন নিঃশঙ্ক ছিলেন, কিংবা এমন শঙ্কাহীন হতে বাধ্য হয়েছিলেন। গলির কোনো বাঁকে, কারো বাড়ির পেছনের ফাঁকা জমিতে, কিংবা ক্যান্টনমেন্টের কোনো জনশূন্য রাস্তায় মহাদেববাবুকে টেনে নিয়ে গিয়ে শেষ করে দেওয়ার কাজটা এমন কিছু কঠিন নয়। ভদ্রলোককে আর্তনাদ কিংবা প্রতিরোধ করার সুযোগ না দিয়ে মেরে ফেলা যায় প্রকাশ্যে রাস্তায়। রঘু কি এটা জানে না? তবুও কেন যে জায়গা খুঁজতে ওকে বাধ্য করল? ইন্দ্রজিৎ ভিতরে ভিতরে পাগলের মতো হয়ে গিয়েছিল। সেই কটা হাতগুন্তি দিনে বিশ্বজিতের সঙ্গে ওর অন্তত 3বার দেখা হয়েছে। প্রথমবার ওকে দেখে ইন্দ্রজিৎ ভূত দেখার মতো চমকে গেছিল। তখন বিকাল, দিব্যেন্দু কলেজ থেকে বাড়ি ফিরছিল রেল লাইনের পাশের রাস্তা ধরে শর্টকাটে। মৃদু হেসে ওর সরু গলায় দিব্যেন্দু জিজ্ঞাসা করেছিল, কিরে, আজ কলেজ যাসনি? স্বপ্ন ও ঘুমের মধ্যবর্তী স্তরে এক এক সময় গলা দিয়ে যেমন স্বর বেরোয় না, বোবা আর্তনাদে বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়, তেমনই একটা অবস্থা হয়েছিল সেই মুহূর্তে। 2বার চেষ্টা করে ওই ইন্দ্রজিৎ জবাব দিতে পারেনি। তোর কি শরীর খারাপ? দিব্যেন্দু এগিয়ে এসে ছুঁয়ে বলেছিল, হ্যাঁ। কোনো ক্রমে উত্তর দিয়েছে ইন্দ্রজিৎ। তারপর আর দিব্যেন্দুর সামনে দাঁড়াতে পারেনি। অস্বাভাবিক দ্রুততায় বন্ধুর সামনে থেকে সরে গেছে। এরপর আরও 2বার দিব্যেন্দু হেসেছে, অনাবিল হাসি। ইন্দ্রজিৎ ভদ্রতাবশত সেই হাসির প্রত্যুত্তরও দিয়েছিল, কিন্তু ওর হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল কৃত্রিমতা, মুখোশের আড়াল আর পাপবোধ। নিপুণ অভিনেতার মতো প্রতিটি মুহূর্তে ইন্দ্রজিৎ সজাগ থাকার চেষ্টা করেছে, পুরোপুরি পারেনি। মানুষের মধ্যে বিবেক নামক যে অবিনশ্বর পদার্থটা আছে, সেটা মাঝে মাঝেই নড়ে উঠেছে। নদীর পাড়ের এই জায়গাটা হঠাৎই একদিন আবিষ্কার করে ফেলল ইন্দ্রজিৎ। অবশ্য ঠিক আবিষ্কার নয়, মহাদেববাবুর ছোট ছেলে স্বর্ণেন্দু নিয়তির মতো জায়গার হদিশ দিয়েছিল। বৃহস্পতিবার দিন সকালে মন্টুদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল ইন্দ্রজিৎ। তখনও গরম চায়ের গ্লাসটা হাতে পায়নি। মন্টুদা দ্রুত হাতে অনেকগুলো গ্লাস রেডি করছিল। নিজের মধ্যে ছিল না ইন্দ্রজিৎ। আগামী শনিবারের ছক আর প্ল্যানের মাদকতায় বুঁদ হয়েছিল। আজ একটা জায়গা খুঁজে বের করবেই, এমন একটা প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেরিয়েছে। স্বর্ণেন্দু কখনো সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। ইন্দ্রদা, স্বর্ণেন্দু ডেকেছিল। চমকে তাকিয়ে ইন্দ্রজিৎ অবাক হয়ে দেখেছিল স্বর্ণেন্দুকে। আসন্ন শনিবারের নেশাটা কেটে গিয়েছিল এক লহমায়। দাদা আমাকে তোমার কাছে পাঠালো, বলল তুমি নিশ্চয়ই জানবে। আচ্ছা, শ্রীরামপুর থেকে রাত্রে লাস্ট কখন ব্যারাকপুরের খেয়া ছাড়ে জানো? এটাই দাদা জানতে চেয়েছে। সবুজ কিশোর স্বর্ণেন্দুর সরল মুখ, ওর প্রশ্ন করার ভঙ্গিতে ইন্দ্রজিৎ ভিতরে ভিতরে বিহ্বল হয়ে পড়েছিল। দুর্বল ঢোক গিলে জিজ্ঞাসা করেছিল, কেন বলো তো? আমি ঠিক স্পষ্ট জানি না, মনে হয় 10টা-20। স্বল্প হেসে স্বর্ণেন্দু বলেছিল, বাবা শনিবার শ্রীরামপুরে কি একটা কাজে যাবে। দিদির বিয়ের ব্যাপারে কার সঙ্গে যেন দেখা করার কথা। ফিরতে ফিরতে রাত হবে, তাই। ইন্দ্রজিতের সমস্ত শরীরটা ঝঞ্ঝাক্ষুব্ধ গাছের মতো কেঁপে উঠেছিল। মৌটুসির বিয়ে এখনই? ওর বয়স কত হয়েছে? মৌটুসি, তোমার বিয়ে হয়ে যাবে? কার সঙ্গে? আমি
ওর গলার কাছে একদলা আবেগ জড়ো হয়ে তীব্র বেগে বেরিয়ে আসতে চেষ্টা করছে। মন্টু তা চেঁচাচ্ছিল, ও ইন্দ্র, চাটা নাও, চাটা নাও। ইন্দ্রজিৎ শুনতে পায়নি। এমন একটা অসহ্য অবস্থার মধ্যে কয়েক মুহূর্ত থাকার পরই ওর বুকের ভেতর সহসা আগুন জ্বলে উঠেছিল। মহাদেব সাহার আর বাঁচার অধিকার নেই। শ্রেণীশত্রুদের মৃত্যু অনিবার্য। খতমের তালিকায় একবার যার নাম উঠে যায় তার আর নিস্তার নেই। পূব আকাশে মুক্তি সূর্য উদিত হওয়ার আগেই এরা লাশ হয়ে যেতে বাধ্য। চোখ সরু করে ইন্দ্রজিৎ জানতে চেয়েছিল, মেসোমশাই শনিবারই যাবেন? হ্যাঁ, স্বর্ণেন্দু অমল সরলতায় বলেছিল, ওই দিন না গেলে ভদ্রলোকের সঙ্গে দেখা হবে না, বাবাকে যেতেই হবে। ঠিক আছে, আমি এক্স্যাক্ট টাইমটা জেনে নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে বলে আসব। খুব ভালো হবে। স্বর্ণেন্দু মাথা নাড়িয়ে কৃতজ্ঞতা জানিয়ে চলে গিয়েছিল, আর দাঁড়ায়নি। চায়ের গ্লাসটা হাতে নিয়ে ইন্দ্রজিৎ চলে যাওয়া দেখছে। মহাদেববাবুর আত্মজ গভীর বিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছে, অথচ 4-5 চুমুকে গ্লাসটা শেষ করে ইন্দ্রজিতের সঙ্গে সঙ্গে খেয়াঘাটের বাস ধরার জন্যে চিড়িয়া মোড়ে চলে এসেছিল। শেষ খেয়া কখন সেটাও ঠিক ঠিক জানার কথা নয়। তবু দিব্যেন্দু ওর কাছেই স্বর্ণেন্দুকে পাঠিয়েছিল। কেন? উত্তরটা খুঁজে না পেয়ে ইন্দ্রজিৎ নিজের মনে হেসেছে। খেয়াঘাটের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, ইস, দিব্যেন্দুটা কি বোকা। সেদিন সন্ধেবেলায় ইন্দ্রজিৎ এসেছিল মহাদেব সাহার বাড়িতে সঠিক সময়টা জানাতে, আর মনতোষ চলে গেছিল রঘুর কাছে মার্ডার স্পট হিসাবে জায়গাটার অ্যাপ্রুভাল আনতে। ইন্দ্রজিতের গলার শব্দ পেয়ে মৌটুসি বেরিয়ে এসেছিল। আধময়লা শাড়ি পরা সন্ধ্যালগ্নের স্বল্প আলোয় মৌটুসিকে কেমন যেন দুস্থ রেফিউজিদের মতো লাগছিল। আশ্চর্য, ওর সচকিত চোখ, লাবণ্য ভরা মুখ ইন্দ্রজিৎকে এতটুকুও টানেনি। মৌটুসি যেন জানত ইন্দ্রজিৎ আসবে, ওকে দেখেই বলেছিল, টাইমটা জেনে এসেছেন। তীব্র আগুনের হলকা যেন সেই মুহূর্তে পুড়িয়ে দিয়েছিল ইন্দ্রজিৎকে। কোনো রকমের সময়টা বলেই ও চলে এসেছে। মৌটুসি অবাক হয়ে গেছিল। অনেকটা দূরের সে ইন্দ্রজিতের হঠাৎ মনে হয়েছিল, মহাদেববাবুর মেয়েটাকে ও কিসের সময় বলে এলো? শেষ খেয়ার নাকি মৃত্যুর? খেয়াঘাট শুনে রঘু নাকি প্রথমে আপত্তি করেছিল, পরে কি মনে করে রাজি হয়ে যায়। ওরা 5 জন সেদিন ছড়িয়ে ছিটিয়ে ঘাটের কাছে অপেক্ষা করেছিল। স্বল্পালোকিত এই জায়গাটায় মানুষের অস্তিত্ব সম্পর্কে কেউ মাথা ঘামায় না। পারাপার ছাড়া এখানে আর কোনো চিন্তা বা কাজের কোনো অবকাশও নেই। যত রাত বেড়েছে রঘু ততই উল্লসিত হয়ে বলেছে, ফাইন, চমৎকার, আইডিয়াল প্লেস। শ্রীরামপুর থেকে 5 জন যাত্রীকে শেষ নৌকাটা ব্যারাকপুরে পৌঁছে দিয়েছিল। 5টি লোক 5 রকমভাবে হেঁটে বড় রাস্তার দিকে চলে যাচ্ছিল। নিঃসঙ্গ মহাদেববাবু, ভারী শরীরের মহাদেব সাহা চিন্তামগ্ন। দিব্যেন্দু, স্বর্ণেন্দু, মৌটুসির বাবা ধীর পায়ে হাঁটছিলেন, যেন বাড়ি পৌঁছানোর কোনো তাগিদ ওর ছিল না। অতনু ওকে ওই জায়গাটায় ডেকে নিয়ে গেছিল। মেসোমশাই শুনছেন, আমি পাপু, দিব্যেন্দুর বন্ধু, আপনার সঙ্গে একটু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, আপনার মেয়ে মৌটুসির ব্যাপারে। আপনি ওর বিয়ের চেষ্টা করছেন তো? তুমি সেটা জানো বাবা? জানি, সেই নিয়েই 2-4 কথা। দুশ্চিন্তাগ্রস্ত মহাদেব সাহাকে আরও কী সব বলে ওই জায়গাটায় নিয়ে গিয়েছিল অতনু। ওরা কয়েক মুহূর্ত পরেই অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসেছিল রঘু, মনতোষ আর শঙ্কর। এতটুকু সময় ওরা নষ্ট করেনি। ছোড়া কুকরি আর চপার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। অতনু ওর মুখে ভিজে রুমাল চেপে ধরেছিল,
অমানসিক শক্তিতে। ইন্দ্রজিতের হাতে পাইপ গান ছিল, সেটার ব্যবহার করতে হয়নি। মৃত্যুর হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন মহাদেব সাহা, হতচকিত মানুষটা, তবে তা কয়েক মুহূর্তের জন্য। সামান্য ধস্তাধস্তির শব্দ খেয়াঘাটের মাঝি মাল্লা বা ঘাটবাসী মানুষদের কানে যায়নি। অন্ধকারের মধ্যেও রক্ত তার অস্তিত্বের জানান দিয়েছে। বিমগ্ন বিহবল ইন্দ্রজিৎ অপলকে দেখেছিল মাটির বুক বেয়ে রক্তের স্রোত জলধারার দিকে নেমে যাচ্ছে। দৃশ্যটা এই জীবনে আর ভুলতে পারল না ইন্দ্রজিৎ। এতদিনে ওর জীবনের ওপর দিয়ে কত ঝড় বয়ে গেল, তবুও শেষ পর্যন্ত ওর জীবনে কে দীর্ঘজীবী হয়েছে, বিপ্লব না মহাদেববাবু? ইন্দ্রজিৎ এই ধাঁধার সমাধান কোনো দিনও করতে পারবে না। এইসব দিনগুলো শক্ত গ্রানাইট পাথরের মতো বুকের মধ্যে চেপে বসে আছে। এক এক সময় ইন্দ্রজিতের দম বন্ধ হয়ে আসে। অশক্ত শরীরটাকে টানতে টানতে এই পৃথিবীর বাইরে কোথাও নিয়ে যেতে ইচ্ছা করে, যেখানে গেলে এখানকার সব স্মৃতি মুছে যাবে। নষ্ট ফলের মতো এই জীবনটাকে ইন্দ্রজিৎ ছুঁড়ে ফেলে দেবে। বীজের ভেতর যেমন নবীন প্রাণের সম্ভাবনা সুপ্ত থাকে, তেমনই একটি নতুন জীবন একেবারে গোড়া থেকে শুরু করবে। এসব স্বপ্ন, ইন্দ্রজিৎ আপন মনে হাসল। এসব কখনো হবার নয়। ঠোঁট থেকে হাসি মিলিয়ে যাবার আগেই ইন্দ্রজিতের চোখ চলে গেল খেয়াঘাটের দিকে। কে আসছে? মৌটুসি? মৌটুসি কি? মৌটুসি তুমি? কি সুন্দর দেখতে হয়েছে তোমাকে, সুখী, ভরপুর। সঙ্গে এই ফুটফুটে ছোট্ট মেয়েটিকে, ও কি তোমার কন্যা? ইন্দ্রজিতের ক্রাচ নির্ভর নড়বড়ের শরীরটা কেঁপে উঠল। বাঁশের সেতু পেরিয়ে অচেনা ভদ্রমহিলাটি পিচ রাস্তার কাছে আসতে ইন্দ্রজিৎ বুঝতে পারল ব্যর্থতার আশাভঙ্গের কাহিনীটা আজ যেভাবেই হোক মৌটুসিকে পেতে চাইছে খড়কুটোর মতো, একটু পূর্ণতার আকাঙ্ক্ষায়। অথচ সময়ের খেয়াবে জীবনের নদী পেরিয়ে মৌটুসি এবারের মতো চলে গেছে। ইন্দ্রজিৎ আবার হাসল, ম্লান হাসি। পারাপারের টাইমটা তো মৌটুসিকে ও নিজেই বলে এসেছিল। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। অবশ্যই একটি লাইক করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক ধন্যবাদ। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে।